আমরা আমাদের দশম শ্রেণীর যে সহায়ক পাঠ মতি নন্দীর লেখা কোনি উপন্যাস সেটা পড়তে শুরু করেছিলাম। এর আগে দুদিন ধরে আমরা কিছুটা অংশ পড়েছি, তাতে আমরা গঙ্গার ঘাটের ছবিটা একটা পেয়েছি। এবার আমরা দেখতে পাচ্ছি ওই গঙ্গার ঘাটেই আরেকটা অদ্ভুত এবং মজাদার দৃশ্য। সেটা কি না, তেলচিটে একটা ছেঁড়া মাদুরে উপুড় হয়ে বিষ্ণুচরণ ধর ও দলাই মালাই করাতে করাতে বিরক্ত মুখে গঙ্গার দিকে তাকিয়ে। এর মধ্যে কোনো মজা নেই। গঙ্গার ঘাটে কলকাতায় আমি দেখেছি বিহার থেকে আসা একদল মানুষ, ওরা মেসেজ করে। মানে ধরো আমি স্নান করতে যাব, আমাকে বলবে বাবু মেসেজ করাবেন। আমি বলবো হ্যাঁ করাবো, কত নেবে? সে 100-150 যাই হোক বললাম। বললাম ঠিক আছে করো। ওদের কাছেই তেল থাকে, বেশ আমাকে গামছাটি পরিয়ে দিয়ে আর গোটা গা আচ্ছা করে দলাই মালাই করে দেবে সরষের তেল মাখিয়ে। তো তোমরা যারা বিভিন্ন সেলুনে চুল টুল কাটতে যাও দেখবে ঘাটটা একবার এদিকে ঘুরিয়ে একবার ওদিকে ঘুরিয়ে, মানে এমন ওরা চড় থাপ্পড় মারে, তাতে মনে হয় পুরো শরীরটা ফ্রি হয়ে গেল। ঠিক আছে, তো কাজে গঙ্গার ঘাটে স্নান করার আগে একটু মেসেজ করাচ্ছে বিষ্ণুধর, এটার মধ্যে মজা কিছু নেই, মজাটা একটু পরে পাবো। আমরা দেখতে পাচ্ছি যে বিষ্ণুধর দলাই মালাই করাতে করাতে গঙ্গার দিকে বিরক্ত মুখে তাকিয়ে আছে। এই বিষ্ণুধর হঠাৎ নামটা শুনলাম, বিষ্ণুচরণ ধর। কে? ইনি হচ্ছেন, যেটা লেখা রয়েছে বিষ্ণুধর, আমার এখানটায় হ্রস্বউকারটা দেয়া হয়নি, গুগল লেন্স পড়তে পারেনি হ্রস্বউকারটা। এটা বিষ্ণুধর নয়, বিষ্ণুধর। বিষ্ণুধর ব্র্যাকেটে লেখা আছে দেখো, পাড়ায় বেস্টাদা, মানে পাড়ার ছেলেরা ওকে বেস্টাদা বেস্টাদা বলে ডাকে। এর ভালো নাম হচ্ছে বিষ্ণুচরণ ধর, সেটা হয়ে গেল বিষ্ণুচরণ ধর। এগুলো হয় আমাদের গ্রামাঞ্চলেও আমরা দেখেছি। কারো নাম কৃষ্ণ, তাকে আমরা বলি কৃষ্ট, বা একটু ভালো ভাষায় যারা বলে তারা বলে কেষ্ট, তাই তো। আবার যারা একটু খারাপ করে ডাকবে কিষ্টা, কিংবা একটু ভালো ভাষায় কেষ্টা, এরকমভাবে ডাকে। তো এটা গ্রাম বাংলায় আমাদের প্রচলিত আছে, এতে কেউ কিছু খারাপ মনে করে না। নামটাকে বিকৃত করে যদি সাথে দাদা কিংবা কাকা এই কথাটা যদি যোগ করা হয়, ওটা আমাদের কানে অভ্যস্ত হয়ে গেছে। আমরা ওটা মনে করি না যে আমাদেরকে অসম্মান করা হচ্ছে। আর ওই যে নামের যে বিকৃতি, সেটা ওরা শেখে কোথা থেকে, জানতে পারে কোথা থেকে। আমারই ঘরের লোক আমাকে যখন আমার নামটা বিকৃত করে ডাকে, তো সেই নামটাই আমার পাড়ায় প্রচলিত হয়ে যায়। ছোট ছোট ছেলেরা সেই নামটাই জানে, তার সঙ্গে দাদা যোগ করে দিল। তো বিষ্ণুচরণ ধর, সেখান থেকে হলো বিষ্ণুচরণ ধর। তো বিষ্ণুকে ওখানকার লোকেরা বেস্টা বেস্টা বলে ডাকে, যারা বয়সে একটু বড়। তাহলে যারা বয়সে তার চাইতে ছোট, তারা বলে বেস্টাদা। তো বিষ্ণুচরণ ধর অর্থাৎ বিষ্ণুচরণ ধর, যাকে পাড়ার ছেলেরা বেস্টাদা বলে ডাকে, তিনি হচ্ছেন আইএ পাস, মানে আগেকার দিনের হাই সেকেন্ডারি ধরতে পারো। আর তখনকার দিনে এইচ পাস মানেই একটা বিরাট তার শিক্ষাগত যোগ্যতা। পাড়ায় টাড়ায় কোনো চিঠিপত্র কারো এলে তার কাছেই পড়াতে যেত, মানে এইচ পাস মানে পণ্ডিত। তাহলে এইচএস পাস মানে ভালোই পণ্ডিত। আচ্ছা, আইএ পাস। অত্যন্ত বনেদি বংশের। বনেদি বংশের মানে অভিজাত বংশের, মানে বড়লোক ঘরের।
এবার বনেদি মানে যে অভিজাত এই কথাটা বললাম, এটার আরেকটু ব্যাপ্তি আছে। মানে যারা পুরুষানুক্রমে বড়লোক, তার দাদুও বড়লোক ছিল, তার বাবাও বড়লোক ছিল এবং এও বড়লোক, এরকম যদি হয় পুরুষানুক্রমে যারা ধনী তাদেরকে বলা হয় বনেদি। তো তাদের খুব বড়লোক ঘরের ছেলে। খানসাতেক বাড়ি ও বড় বাজারে ঝাড়ন মশলার কারবার। কি বললাম? খানসাতেক বাড়ি ও বড় বাজারে ঝাড়ন মশলার কারবার। এখনো মজা পাওনি। এবং সর্বোপরি 3.5 মণ একটি দেহের মালিক। 40 সেরে 1 মণ, মানে 40 কেজিতে 1 মণ। তাহলে 3.5 মণ মানে কত হচ্ছে? 140 কেজি তার ওজন। এবারে মজা পাচ্ছ, আরও পাবে। তাহলে বিষ্ণুধরের পরিচয় যদি পরীক্ষায় আসে, এই লাইন দুটো ভীষণ গুরুত্বপূর্ণ। ও হচ্ছে আইএ পাস, অত্যন্ত বনেদি বংশের, ওর খানসাতেক বাড়ি আছে, বড় বাজারে ঝাড়ন মশলার কারবার আছে, মানে গোলদারি পাইকারি ব্যবসা। আর তার দেহের আয়তন কতটা জানি না, কিন্তু ওজন হচ্ছে 1 কুইন্টাল 40 কেজি। এখন আইএ পাস এবং ব্যবসায়ী, মানে আইএ পাস করতে গেলে কমপক্ষে 18-19 বছর, আর তখনকার দিনে একটু বড় বড় বয়সে ছেলেরা স্কুলে ভর্তি হতো। তা 21-22 বছর তো এমনি পেরিয়ে গেছে। তারপরে ব্যবসা শুরু করেছে, আমি ধরে নিচ্ছি আরও 10 বছর, মানে 30-35 বছর বয়স তো কমপক্ষে হবেই। এইবার 30-35 বছরের একটি যুবক, সে যদি 1 কুইন্টাল 40 কেজি ওজন হয়, তার চেহারাটা আন্দাজ করতে পারছো কতটা মোটা? আমরা আয়তনটা জানি না, কিন্তু আমরা আন্দাজ করতে পারি। এবারে যাদের অনুমান করতে কষ্ট হচ্ছে তাদেরকে বলি, তোমরা পদার্থবিদ্যার মাস্টারমশাইয়ের সাহায্য নিয়ে একটা কাজ করবে। একটি ভর্তি চৌবাচ্চায়, মানে একটি চৌবাচ্চায় জল ভর্তি করবে, ঠিক আছে? তাতে ওই বিষ্ণুদাকে নামিয়ে দেবে, পুরো ডুবিয়ে দেবে। তাহলে যে জলটা উপচে পড়বে সেই জলটা মাপ করবে, মাপ করলেই কত সিসি হচ্ছে বা কত ঘন ফুট হচ্ছে তোমরা আয়তনটা পেয়ে যাবে। যাক, ঠিক আছে, ছেড়ে দাও, ওটা জাস্ট মজা করে বললাম। তো এই যে বিষ্ণুধর, ওরই সমবয়সী, মানে কমপক্ষে 30 বছর বা আরেকটু কম ধরে নাও, যদি তোমরা কম ধরতে চাও ধরতে পারো। ওরই সমবয়সী 40 বছরের একটি বিশ্বস্ত অস্টিন ও সর্বত্র ওকে বহন করে। তার মানে আমাদের হিসাবটা ভুল, ওনার বয়স 40 বছর, ঠিক আছে? 40 বছরের একজন স্থূল দেহ ভদ্রলোক, মানে মোটা সোটা ভদ্রলোক। এবং ওর যা বয়স, ও যে গাড়িতে চড়ে চড়ে ঘুরে বেড়ায় সেই গাড়িটারও বয়স ততটাই, মানে 40 বছরের পুরনো গাড়িতে ঘুরছে। ধন্য বিষ্ণুধর আর ধন্য তার গাড়ি। একটা গাড়ি 40 বছর ধরে চলতে পারে? তারপরে গাড়িটার চেহারাটা দেখো তোমরা, অস্টিন গাড়ি। ছোট জিপ গাড়ির মতো 40 বছরের অস্টিন গাড়ি, সেই 140 কেজি ওজনের দেহটাকে নিয়ে এখনো পর্যন্ত সচল আছে। গাড়িটাকে ধন্য বলতে হয়।
এখন আমরা একটু আগে পড়লাম বিষ্ণুধর বিরক্ত মুখে গঙ্গার দিকে তাকিয়ে আছে। আরে ভাই, বিরক্ত হওয়ার কি আছে? যখন বডি ম্যাসেজ হয়, ফুল বডি যখন ম্যাসেজ হয়, তখন তো শরীরে বেশ আরাম লাগে, মনটা প্রসন্ন হয়, তাহলে মুখের মধ্যে একটা প্রসন্ন ভাব আসা উচিত। কিন্তু বিষ্ণুধর বিরক্ত হয়ে তাকিয়ে আছে গঙ্গার দিকে। তো বিরক্ত কেন? বিষ্ণুধরের বিরক্তির কারণটা হচ্ছে 7-15 দূরের একটা লোক, একটা লোককে দেখে বিষ্ণুধর বিরক্ত হচ্ছে। যে লোকটা হচ্ছে এইটা 7-15, মানে 20-22 ফুট দূরে দাঁড়িয়ে আছে, মানে এই সামনেটাতেই দাঁড়িয়ে আছে। লোকটা কেমন? লোকটার পরনে সাদা লুঙ্গি আর গেরুয়া পাঞ্জাবি, কাঁধে রঙিন ঝোলা, তার দিকে পিটপিট করে তাকাচ্ছে আর মাঝে মাঝে মুচকি হাসছে। দেখো, লোকটাকে নিয়ে বিষ্ণুধরের কোনো মাথা ব্যথা থাকার কথা নয়, ও বিরক্তও হতো না। লোকটা যদি যেমনকার তেমনি দাঁড়িয়ে থাকতো বা নিজের কাজ করত। কিন্তু ঘটনাটা হচ্ছে কি, ওই লোকটি বিষ্ণুধরের দিকে পিটপিট করে তাকাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। এইবারে বলো, ওই দিকে তাকিয়ে, বিষ্ণুধরের দিকে তাকিয়ে যদি মুচকি মুচকি হাসে, কোনো কথা না বলে, তো একটা অস্বস্তি হয় কি না? অপরিচিত কোনো লোক দূর থেকে আমার দিকে তাকিয়ে একটু মুচকি মুচকি হাসছে, তার মধ্যে হয়তো একটু হাসিটার মধ্যে একটু ব্যঙ্গের প্রকাশ রয়েছে, তাহলে আমার কেমন লাগবে? অস্বস্তি হবে। কিন্তু অস্বস্তির চাইতেও বড় কথা, বিষ্ণুধর বিরক্ত হচ্ছে। তার কারণ হচ্ছে বিষ্ণুধর এই হাসিটার সঙ্গে পরিচিত। এরকম হাসি বাচ্চা ছেলেরাও হাসে ওকে দেখে। তার মানে বিষ্ণুধরের ওই মোটা সোটা চেহারাটা, বিশাল ভুঁড়ি সম্পন্ন চেহারা, মধ্যপ্রদেশ যার অনেক বড়, এই চেহারাটা লোকের হাসির খোরাক। বাচ্চা ছেলেরা ওকে দেখে মজা পায়, তো বাচ্চা ছেলেরাও ওকে দেখে হাসে। তো বিষ্ণুধর বুঝতে পারছে যে লোকটা আমার এই মোটা চেহারাটা থেকে হাসছে, তার মানে আমাকে ঠাট্টা করছে। তাহলে বিষ্ণুধরের বিরক্ত হওয়াটা স্বাভাবিক। এখানেও লেখাটা একটা ভুল আছে, বাচ্চা কথাটা আরেকটা বাড়তি যোগ হয়ে গেছে। তো যখন বাচ্চা ছেলেরা এরকম হাসি হাসে, বিষ্ণুর তখন দুঃখ হয়। তখন তার ইচ্ছে করে ছিপছিপে হতে, যে আমি যদি স্লিম হতাম, তাহলে বাচ্চাগুলো আমাকে দেখে ঠাট্টা করতে পারতো না, বাচ্চাগুলো আমাকে দেখে মজা করতে পারতো না। আর বাচ্চাদের উপর তো রাগ করা যায় না। রেগে কি মারবি, তুলে কাছাড়ি দিবি? নিশ্চয়ই না। বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের স্বভাবটাই হচ্ছে মজা করা। বাচ্চারা সবসময় আনন্দ ফুর্তি করতে চায়। যদি গ্রামে হাতি আসে, দেখবে যত বাচ্চা ছেলে সব সে হাতির পিছু পিছু দৌড়াচ্ছে আর হই হই করছে। তো বাচ্চাদের স্বভাবটাই মজা করা। তো বিষ্ণুধরের চেহারাটাও হাতির মতো, বা বলতে পারি জলহস্তির মতো, বা কাড়ার মতো, যাই হোক। ফলে বিষ্ণুধরও ওদের কাছে মজার বস্তু। তো যখন বিষ্ণুধরকে নিয়ে মজা করে, বিষ্ণুধরের তখন রাগ হয় না, বরং দুঃখ হয় যে আমি যদি রোগা হতাম, আমি যদি ছিপছিপে হতাম। ছিপছিপে হওয়ার জন্য বিষ্ণুধর খাওয়া দাওয়াটা কম করেছে। কেমন কম করেছে পরে আমরা দেখব, কিন্তু বিষ্ণুধরের একটা রোগা হওয়ার ইচ্ছে আছে।
দেখো, এটা মানুষের একটা স্বাভাবিক প্রবৃত্তি যে রোগা সে একটু মোটা হতে চায়, আর যে মোটা সে একটু রোগা হতে চায়। তো বিষ্ণুধর একটু মোটা নয়, বিষ্ণুধর রীতিমতো মোটা। ফলে ওর মনে একটা অপূর্ণ ইচ্ছা রয়ে গেছে যে আমি যদি রোগা হতাম। তো বাচ্চারা যখন ওকে নিয়ে হাসি ঠাট্টা করে তখন ওর মনে দুঃখ হয় এবং রোগা হতে ইচ্ছে করে। কিন্তু বিষ্ণুধরের এখন দুঃখ না হয়ে বিরক্তি হচ্ছে। তার কারণটা কি? কারণটা হচ্ছে এই লোকটা তো আর বাচ্চা নয়, এ তো দামড়া লোক। এ কেন আমার দিকে তাকিয়ে ওইভাবে হাসবে? লোকটা গেরুয়া পাঞ্জাবি, সাদা লুঙ্গি, কাঁধে ঝোলা, তার সঙ্গে চোখে পুরো লেন্সের চশমা। পুরো লেন্সের চশমা কাদের হয়? কারা পুরো লেন্সের চশমা পরে? যাদের চোখের পাওয়ার খুব অস্বাভাবিক রকমের খারাপ। যার চোখের পাওয়ার যত খারাপ তার তত পুরো লেন্সের চশমা ব্যবহার করতে হয়। তার মানে বোঝা যাচ্ছে যে লোকটির চোখের দৃষ্টি ক্ষীণ। নুন আর গোলমরিচের গুঁড়ো মেশালে যেমন দেখায়, নুন আর গোলমরিচের গুঁড়ো একসাথে যদি মেশানো হয় কেমন দেখাবে? ওর মাথার কদম ছাট চুলটা হচ্ছে সেই রকমের। কদম ছাট চুল আমরা জানি তো, একেবারে ছোট ছোট করে ছাঁটা চুল। মানে কদম ফুলের গায়ে যেমন রঙগুলো দাঁড়িয়ে থাকে, ওই কদম ছাট চুল, তাতে চুলগুলো এত ছোট ছোট যে ওগুলোকে বসানো যায় না, ওগুলো দাঁড়িয়ে থাকে। দেখবে যারা মূলত আর্মিতে কাজ করে বা মিলিটারির যে কোনো সেকশনে কাজ করে, যে কোনো বিভাগে কাজ করে, তারা দেখবে প্রথম ট্রেনিংয়ের পর যখন ফিরে আসে তাদের মাথায় ওরকম কদম ছাট চুল। ওদেরকে বেশি বড় চুল রাখতে দেয়া হয় না। অযথা চুলের পিছনেই তো সময় নষ্ট হবে। ভালো করে যদি সুন্দর টেরিটি বাগানেটি চুল থাকে তো আমার মাথাটা আঁচড়াতেই তো 5 মিনিট সময় লাগবে। একবার এদিকে দেখবো, একবার ওদিকে দেখবো, হ্যাঁ ঘুরবো, কেমন লাগছে, শাহরুখ খানের মতো লাগছে নাকি আমির খানের মতো লাগছে দেখে তারপরে কলারটা একটু বাগিয়ে তারপরে বেরোবো। আর যদি কদম ছাট চুল থাকে তাহলে ওসব কোনো ঝামেলা ঝঞ্ঝাটি থাকছে না। তো যাই হোক, এ লোকটির মাথায় কদম ছাট চুল। সেই চুলগুলো কীরকম? নুন আর গোলমরিচের গুঁড়ো মেশালে যেমন হয়। তার মানেটা কি? মাথায় কাঁচা পাকা চুল, তাই তো? বয়সটা 50-এর এধারে বা ওধারে বছর 5-এর মধ্যে হতে পারে। তার মানে সঠিকভাবে বয়সটা আন্দাজ করা না গেলেও এই ভদ্রলোকের বয়স 45 থেকে 55। তাহলে 45ই যদি হয় তাহলেও মোটামুটি প্রৌঢ় বলতে হবে। আর তো যুবক নেই, প্রৌঢ়। এটা মজা করার বয়স নয়। আর 55 মানে প্রৌঢ়ত্বের শেষ সীমা, ওটাও মজা করার বয়স নয়। অথচ লোকটা বিষ্ণুধরের দিকে তাকাচ্ছে আর মিটিমিটি হাসছে। লোকটার গায়ের রং ধুলো মাখা পোড়া মাটির মতো। লোকটার গায়ের রং কেমন? ধুলো মাখা পোড়া মাটির মতো। লোকটার গায়ের রং ধুলো মাখা পোড়া মাটির মতো। আর চোখের চাহনি,
চোখের চাহনিটা কেমন এটা পরের ক্লাসে বলবো, ঘন্টা তো পড়ে গেছে।